জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস মাস্টার ক্লাস। আর আজকে আমরা নিয়ে এসেছি বৈদিক সভ্যতা বা বৈদিক সিভিলাইজেশনের ওপর বেস করে 30টি প্রশ্ন এমসিকিউ, একেবারে মোস্ট রিপিটেড প্রশ্ন যেগুলি বিভিন্ন গভর্নমেন্ট এক্সাম পরীক্ষায় এসছে, সেই প্রশ্নগুলিকে নিয়ে আলোচনা করা আছে। ঠিক আছে, তো এছাড়াও বলে রাখি যে এই যে বৈদিক সভ্যতা বা বৈদিক সিভিলাইজেশন, এই বৈদিক সিভিলাইজেশন বা বৈদিক সভ্যতার ওপরে একটা অধ্যায়ভিত্তিক ডেসক্রিপটিভ ভিডিও অলরেডি আপলোড করা আছে এই চ্যানেলটির প্লে লিস্টে, সেটি দেখে না থাকলে অবশ্যই দেখে নাও, তারপরে এই এমসিকিউ সিরিজটি করবে। এছাড়াও আমি এই ভিডিও ডিসক্রিপশনে সেই অধ্যায়ভিত্তিক যে আলোচনা, সেই অধ্যায়ভিত্তিক আলোচনাটি আমি ভিডিওটি দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেওয়া আছে এখানে যে ঋগ্বেদের স্তোত্রগুলি কোন নামে পরিচিত। ঠিক আছে, ঋগ্বেদের স্তোত্রগুলি কোন নামে পরিচিত, তাহলে প্রথমেই যদি বলা থাকে তো ঋগ্বেদের স্তোত্রগুলি কোন নামে পরিচিত, চারটা অপশন দেওয়া আছে। চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সূক্ত। 2 নম্বর অধ্যায় হচ্ছে ইয়ামি, 3 নম্বর অপশান হচ্ছে অধ্যায়, 4 নম্বর অপশান হচ্ছে সূত্র। তাহলে এক্ষেত্রে সূক্ত আর সূত্রের মধ্যে অনেকে হয়তো কনফিউশন হবে, কিন্তু সঠিক উত্তর কী হবে তোমরা অবশ্যই নিজেরা করার চেষ্টা করবে, এবং তাছাড়া তোমাদের স্কোর কত হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশান এ, সূক্ত। ঠিক আছে, অপশান এ সূক্ত। তাহলে এক্ষেত্রে বলে রাখি যে অপশান এ হয়ে যাচ্ছে এর সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে ঋগ্বেদের প্রতিটি স্তোত্রকে সূক্ত বলা হয়, যার অর্থ হচ্ছে কি সুন্দর প্রশংসা। এরপরে আসছি 2 নম্বর প্রশ্ন, উপনিষদ শব্দের উপা শব্দের অর্থ কী? অর্থাৎ উপনিষদ যে শব্দটি আছে, এই উপনিষদ শব্দের প্রথম অক্ষর যে উপ আছে, এই উপ শব্দের অংশটির অর্থ কী? চারটা অপশন দেওয়া আছে। চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি নৈকট্য। তাহলে সঠিক উত্তর হবে কি নৈকট্য। ঠিক আছে, তাহলে এই যে উপনিষদ শব্দটি উপ নিকট থেকে এসছে, যার অর্থ হচ্ছে কি গুরুর পাশে বসে গভীর জ্ঞান গ্রহণ করা। বোঝাতে পারলাম? এরপরে আসছি 3 নম্বর প্রশ্ন বলছে যে বৈদিক যুগে চেনাব নদীটি কী নামে পরিচিত ছিল। যদিও এই যে প্রত্যেকটি প্রশ্ন এই যে অধ্যায়ভিত্তিক ক্লাস দেওয়া আছে, অধ্যায়ভিত্তিক ক্লাসে কভার করা আছে। তো প্রত্যেকটি প্রশ্ন এই যে অধ্যায়ভিত্তিক বিশ্লেষণ যে ক্লাস আছে, সেই ভিডিওটিতে আপলোড করা আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে বৈদিক যুগে চেনাব নদীটি কী নামে পরিচিত ছিল, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি আস্কিনি। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আস্কিনি। এরপরে আসছি ঋগ্বেদের সবচেয়ে বেশি উল্লেখিত নদী কোনটি। আচ্ছা, একটু স্পেলিংগুলো দেখে নেবে। ঋগ্বেদের সবচেয়ে বেশি উল্লেখিত নদী কোনটি? চারটা অপশন দেওয়া আছে। চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর এখানে গঙ্গা নেই, অবশ্যই এটা গণ্ডকী হবে। তাহলে এই গঙ্গার বদলে যেটা দেওয়া আছে, গঙ্গা থাকলে হয়তো অনেকেই কনফিউশন করে গঙ্গা দিত, কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি সিন্ধু। সবচেয়ে উল্লেখযোগ্য নদী হচ্ছে সবচেয়ে উল্লেখিত নদী হচ্ছে কি সিন্ধু। মনে রাখবে সবথেকে উল্লেখিত নদী সিন্ধু, এই অপশান এ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে সরস্বতী মনে রাখবে যে সরস্বতী যেটা আছে সরস্বতী, তাহলে এই সরস্বতী নদীটি সব থেকে পবিত্র নদী। সিন্ধু সভ্যতা সব থেকে পবিত্র নদীর নাম হচ্ছে সরস্বতী, যাকে নদীতমা বলা হয়েছে। এরপরে আসছি 5 নম্বর বলছে আইন প্রদানকারী বিখ্যাত পণ্ডিত যাজ্ঞবল্কের সাথে কোন বিদ্বান মহিলা তর্কে লিপ্ত হয়েছিলেন। আইন প্রদানকারী বিখ্যাত পণ্ডিত যাজ্ঞবল্কের সাথে কোন বিদ্বান মহিলা তর্কে লিপ্ত হয়েছিলেন? চারটা অপশন দেওয়া আছে। চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে গার্গী, অপশান এ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে গার্গী। বুঝতে পারলাম? তাহলে অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। মনে রাখবে গার্গী বচনকা একজন প্রখ্যাত বৈদিক নারী দার্শনিক ছিলেন, যিনি যাজ্ঞবল্কের সাথে মহাযজ্ঞে দার্শনিক তর্কে অংশগ্রহণ করেছিলেন। 6 নম্বর প্রশ্ন দেখি, বৈদিক সমাজের মৌলিক একক কি? বেসিক ইউনিট অফ বৈদিক সোসাইটি। তাহলে বৈদিক সমাজের মৌলিক একক কী হবে? তাহলে সঠিক উত্তর কী হবে? পরিবার। ঠিক আছে, এই পরিবারকে কি বলা হতো বৈদিক ভাষায়? কুলা। তাহলে কুলা মানে হচ্ছে কি পরিবার। ঠিক আছে, এরপর আসছি 7 নম্বর প্রশ্ন বলছে সংস্কৃত পণ্ডিত পাণিনি রচিত অষ্টাধ্যায়ী গ্রন্থটি কি বিষয়ে? বহুবার পরীক্ষায় আসা প্রশ্ন যে সংস্কৃত পণ্ডিত পাণিনি রচিত অষ্টাধ্যায়ী গ্রন্থটি কি বিষয়ে রচিত। চারটা অপশন দেওয়া আছে। চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি ব্যাকরণ। ঠিক আছে, সঠিক উত্তর ব্যাকরণ। এরপরে 8 নম্বর প্রশ্ন, বৈদিক যুগে বেগার শ্রম বোঝাতে কোন শব্দটি ব্যবহৃত হতো? বৈদিক যুগে বেগার শ্রম বোঝাতে কোন শব্দ ব্যবহৃত হতো? চারটা অপশন দেওয়া আছে। চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি বৃষ্টি।
সঠিক উত্তর হচ্ছে কি বৃষ্টি। তাহলে বৃষ্টি হলো অনিচ্ছাকৃত বিনা পুরস্কারে কাজে শ্রম দেওয়া, ঠিক আছে। বৈদিক যুগে, আচ্ছা এটা হবে উত্তর বৈদিক যুগে, এরকম মনে রাখবে, উত্তর বৈদিক যুগে বেলাশ্রম বোঝাতে কোন শব্দ ব্যবহৃত হতো? অপশান ডি বৃষ্টি। এরপরে আসছি 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন বলছে যে বৈদিক যুগে কোন গ্রামগুলো ব্রাহ্মণদের জন্য অনুমোদিত হতো ও ব্রাহ্মণরা সেখানে বাস করত? বৈদিক যুগে কোন গ্রামগুলো ব্রাহ্মণদের জন্য অনুমোদিত হতো ও ব্রাহ্মণরা সেখানে বসবাস করত? 4টা অপশান দেওয়া আছে, 4টা অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে কি ব্রহ্মদেয়া, অপশান বি, ঠিক আছে, ব্রহ্মদেয়া। 10 নম্বর প্রশ্ন, উপনিষদগুলি মূলত কী বিষয় নিয়ে আলোচনা করে? উপনিষদগুলি মূলত কী বিষয় নিয়ে আলোচনা করে? 4টা অপশান দেওয়া আছে, 4টা অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি দর্শন ও আত্মার জ্ঞান, অপশান সি, দর্শন ও আত্মার জ্ঞান। তাহলে উপনিষদগুলি মূলত দর্শন ও আত্মার জ্ঞান নিয়ে আলোচনা করে। এরপর আসছি 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন বলছে যে বেদ সংক্রান্ত আনুষাঙ্গিক, এই বেদ সংক্রান্ত আনুষাঙ্গিক সাহিত্যকে কি বলা হয়? বেদ সংক্রান্ত আনুষাঙ্গিক সাহিত্যকে কি বলা হয়? এই যে আনুষাঙ্গিক সাহিত্যকে কি বলা হয়? অপশান ডি বেদাঙ্গ, ঠিক আছে, বেদেরই অঙ্গ হিসাবে সেটাকে বলছে আনুষাঙ্গিক সাহিত্য, এটাকে বলছে বেদাঙ্গ, ঠিক আছে, তাহলে অপশান ডি। এরপরে 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন বলছে গায়ত্রী মন্ত্র কোন বেদে পাওয়া যায়? গায়ত্রী মন্ত্র কোন বেদে পাওয়া যায়? 4টা অপশান দেওয়া আছে, 4টা অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি গায়ত্রী মন্ত্র ঋগ্বেদে পাওয়া যায়, ঠিক আছে, অপশান এ। তাহলে এটা কোথায় না গায়ত্রী মন্ত্র মনে রাখবে তৃতীয় মণ্ডলে পাওয়া যায়, ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে পাওয়া যায়। এটি দেবতা সাবিত্রী, বিশেষ করে সূর্য দেবতাকে উৎসর্গ করা অত্যন্ত পবিত্র মন্ত্র। তাহলে গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে, কোন দেবতাকে? সূর্য দেবতা সাবিত্রী। এরপরে আসছি 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন বলছে বিখ্যাত 10 রাজার যুদ্ধ কোন নদীর তীরে সংগঠিত হয়েছিল? বিখ্যাত 10 রাজার যুদ্ধ কোন নদীর তীরে সংগঠিত হয়েছিল? 4টা অপশান দেওয়া আছে, 4টা অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে? পুরুষনি বা রাবি, ঠিক আছে, পুরুষনি বা রাবি। ঋগ্বেদে বর্ণিত 10 রাজার যুদ্ধ রাজা সুদাস, ভরত রাজা সুদাস এবং 10টা উপজাতির জোটের মধ্যে পুরুষনির বা বর্তমানে রাবি নদী এর তীরে সংগঠিত হয়েছিল। এরপর আসছি 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন বলছে তমস মা জ্যোতির্ময়, অর্থাৎ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান, যার মিনিং হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান, এই উক্তিটি কোন গ্রন্থের? বহুবার পরীক্ষায় এসছে তমস মা জ্যোতির্গময়, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান, এই উক্তিটি কোন গ্রন্থের? 4টা অপশান দেওয়া আছে, 4টা অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে? অপশান সি উপনিষদ, অপশান সি উপনিষদ, ঠিক আছে। তাহলে কোন উপনিষদ যদি বলে তাহলে সেটা হয়ে যাবে কি বৃহদারণ্যক উপনিষদ থেকে, যা বৈদিক যুগের পরবর্তী ধাপের দার্শনিক চিন্তার ও গভীরতাকে প্রতিফলিত করে। তাহলে কোন উপনিষদ? বৃহদারণ্যক উপনিষদ। এরপর আসছি 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন কি বলছে যে শ্যাম আয়াস, অর্থাৎ কৃষ্ণ আয়াসও বলা হয় একে, বৈদিক যুগে কী নামে পরিচিত ছিল? শ্যাম আয়াস বা কৃষ্ণ আয়াস বৈদিক যুগে কী নামে পরিচিত ছিল? প্রথম অপশান তাম্র, অপশান বি হচ্ছে লোহা, অপশান সি ব্রোঞ্জ, অপশান ডি কাঁসা। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি লোহা, অপশান বি। এরপরে 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন বলছে বৈদিক গ্রন্থে বর্ণ শব্দটি সর্বপ্রথম কোথায় উল্লেখিত হয়েছে? বৈদিক গ্রন্থে বর্ণ শব্দটি সর্বপ্রথম কোথায় উল্লেখিত হয়েছে? 4টা অপশান দেওয়া আছে, 4টা অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি ঋগ্বেদ, অপশান এ ঋগ্বেদ, ঠিক আছে। একটু স্পেলিংগুলো মিস্টেক হয়েছে, দেখে নেবে তোমরা, আমি বলে দিচ্ছি যদিও। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঋগ্বেদ, অপশান এ। তাহলে এটা কোথায় যদি বলে তাহলে হয়ে যাবে কি ঋগ্বেদের 10ম মণ্ডলের পুরুষোক্তে প্রথম এই বর্ণ শব্দটির উল্লেখ আছে। এরপরে 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন বলছে বৈদিক গ্রন্থে বর্ণ শব্দটি, আচ্ছা এটাই রিপিটেড হয়ে গেছে, তাহলে এটা হয়ে যাচ্ছে কি ঋগ্বেদ, ঠিক আছে, ঋগ্বেদ। এরপরে আসছি বীজ শব্দটি বৈদিক যুগে কি বোঝাতো? এই যে বীজ শব্দটি বৈদিক যুগে কি বোঝাতো? 4টা অপশান দেওয়া আছে, 4টা অপশানের মধ্যে সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ গ্রামের সমষ্টি, সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ গ্রামের সমষ্টি। তাহলে বৈদিক যুগে কয়েকটি গ্রাম মিলে বীজ গঠন হতো এবং কয়েকটি বীজ মিলে জন গঠন হতো এবং বৈশ্য শব্দটি এই বীজ থেকে এসছে। তাহলে মনে রাখবে বৈদিক সমাজের যে বেসিক ইউনিট সেটা হচ্ছে পরিবার এবং কয়েকটি পরিবার
মিলে এই বীজ গঠন হতো, ঠিক আছে, এবং কয়েকটি বীজ মিলে পরে আবার জন গঠন হতো, আর জন থেকে আবার মহাজনপদের উৎপত্তি। এরপরে 19 নম্বর প্রশ্ন বলছে যে বিখ্যাত গায়ত্রী মন্ত্র কোন বেদে পাওয়া যায়? তাহলে বিখ্যাত গায়ত্রী মন্ত্র কোন বেদে পাওয়া যায়? একটু আগেই আমরা দেখলাম এই প্রশ্নটার সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি ঋগ্বেদ, ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঋগ্বেদ। তাহলে ঋগ্বেদ গায়ত্রী মন্ত্র 3য় মণ্ডলে আছে। এই মন্ত্রটি বিশ্বামিত্র রচনা করেছিলেন এবং সূর্য দেবতা সাবিত্রী এই উদ্দেশ্যে উৎসর্গীকৃত। তাহলে কে রচনা করেছিলেন? বিশ্বামিত্র। কোন মণ্ডলে? ঋগ্বেদের 3য় মণ্ডল। এরপরে ঋগ্বেদে অগ্না অর্থাৎ বধ করার অযোগ্য শব্দটি কার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে? ঋগ্বেদে অগ্না বা বোধ করার অযোগ্য শব্দটি কার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে? বহুবার এসছে পরীক্ষায়। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি গরু, বিশেষ করে গাভীর ক্ষেত্রে, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। এরপরে 21 নম্বর প্রশ্ন, ঋগ্বেদে কোন মণ্ডলে প্রথম চতুর্বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র প্রথার উল্লেখ পাওয়া যায়? এক্ষেত্রে মণ্ডল উল্লেখ করে দিয়েছে। তাহলে ঋগ্বেদের কোন মণ্ডলে? তাহলে ঋগ্বেদের কোন মণ্ডলে চতুর্বর্ণের উল্লেখ পাওয়া যায়? একটু আগেই বললাম ঋগ্বেদের 10ম মণ্ডলে, ঠিক আছে, ঋগ্বেদের 10ম মণ্ডলে এই পুরুষোক্তে প্রথম আদিপুরুষ বা ব্রহ্মার মুখ, বাহু, উরু ও পদতল থেকে 4টি বর্ণের উৎপত্তির তত্ত্ব ব্যাখ্যা আছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি 10ম মণ্ডল। এরপরে 22 নম্বর প্রশ্ন, বৈদিক যুগের প্রাচীনতম উপজাতীয় বা রাজনৈতিক সমাবেশ কোনটি ছিল? প্রাচীনতম বলেছে কিন্তু, ঠিক আছে, বৈদিক যুগের প্রাচীনতম উপজাতীয় বা রাজনৈতিক সমাবেশ কোনটি ছিল? তাহলে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি বিদত। সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিদত, অপশান সি, ঠিক আছে। বিদত ছিল ঋগ্বৈদিক যুগের প্রাচীনতম সাধারণ পরিষদ বা লোকসভা, যেখানে সামরিক, ধর্মীয় ও নারীদের অংশগ্রহণের প্রমাণ মিলে। পরবর্তীতে সভা সমিতির গুরুত্ব হ্রাস পায়, সেটা আমরা জানি। তাহলে এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিদত। এরপরে 23 নম্বর প্রশ্ন বলছে ঋগ্বেদে কোন নদীর নাম সবচেয়ে বেশিবার উল্লেখ করা হয়েছে? এটি রিপিট হয়েছে, ঋগ্বেদে কোন নদীর নাম সবচেয়ে বেশিবার উল্লেখ হয়েছে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশান বি সিন্ধু, অপশান বি সিন্ধু, ঠিক আছে। তাহলে ঋগ্বেদে সিন্ধু নদীর অর্থনৈতিক ও ভৌগোলিক গুরুত্বের কারণে এটি সবচেয়ে বেশিবার প্রায় 176 বার উল্লেখিত হয়েছে। তবে আর্যদের কাছে সবচেয়ে পবিত্র নদী ছিল সরস্বতী, যাকে নদীতমা বলা হতো। এরপরে 24 নম্বর বলছে বৈদিক যুগে নিস্ক বলতে কি বোঝানো হতো? বৈদিক যুগে নিক্স বোঝাতে কি বোঝানো হতো? তাহলে 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হয়ে যাবে? স্বর্ণালঙ্কার বা মুদ্রা, স্বর্ণালঙ্কার বা সোনার মুদ্রা, ঠিক আছে। তাহলে এটা বিশেষ করে সোনার মুদ্রায় উত্তর হবে, ঠিক আছে, সোনার মুদ্রা। এরপরে 25 নম্বর প্রশ্ন, বোঘজকই শিলালিপি এশিয়া মাইনর তুরস্কতে কেন বৈদিক সাহিত্যের ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ? এটি বহুবার পরীক্ষায় এসেছে যে বোঘজকই শিলালিপি এশিয়া মাইনর বা তুরস্কতে যেটা পাওয়া গেছিল, এটি কেন বৈদিক ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে কি অপশন এ, এখানে বৈদিক দেবদেবীর নাম পাওয়া যায়, এখানে বৈদিক দেবদেবীর নাম পাওয়া যায়, অপশন এ, ঠিক আছে। তাহলে এই যে বোঘজকই শিলালিপিতে মিতানি হেট্টে রাজাদের মধ্যে একটি চুক্তির সাক্ষী হিসাবে 4জন বৈদিক দেবতার নাম পাওয়া গেছে, ইন্দ্র, বরুণ, মিত্র আর হচ্ছে নাসত্ব, ঠিক আছে। তাহলে এর জন্যই এই বোঘজকই শিলালিপি যেটা এশিয়া মাইনর বিশেষ করে তুরস্কে পাওয়া গেছে, এটি বৈদিক ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 26 নম্বর প্রশ্ন কি, বৈদিক যুগে কর বা রাজস্ব আদায়কারী কর্মচারীকে কি বলা হতো? রাজকর্মচারীকে কি বলা হতো? বৈদিক যুগে কর বা রাজস্ব আদায়কারী কর্মচারীকে কি বলা হতো? তাহলে 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? অপশন এ ভাগদুক, ঠিক আছে, অপশন এ ভাগদুক। 27 নম্বর প্রশ্ন, ঋগ্বেদে বর্ণিত 10 রাজার যুদ্ধে ভরত বংশের রাজা সুদাসের প্রধান পুরোহিত বা উপদেষ্টা কে ছিলেন? ঋগ্বেদে বর্ণিত এই যে 27 নম্বর প্রশ্ন, ঋগ্বেদে বর্ণিত 10 রাজার যুদ্ধে ভরত রাজবংশের রাজা সুদাসের প্রধান পুরোহিত বা উপদেষ্টা কে ছিলেন? 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে কি বশিষ্ঠ, অপশন বি, অপশন বি বশিষ্ঠ। রাজা সুদাস প্রথমে বিশ্বামিত্রকে সরিয়ে বশিষ্ঠকে প্রধান পুরোহিত নিযুক্ত করেন। এতে ক্ষুব্ধ হয়ে বিশ্বামিত্র সুদাসের বিরুদ্ধে 10 রাজার জোট গঠন করেছিলেন। তাহলে নামটা মনে রাখবে বশিষ্ঠ। এরপর 28 নম্বর প্রশ্ন বলছে কোন উপনিষদে প্রথম পুনর্জন্মের তত্ত্ব অর্থাৎ ডক্ট্রিন অফ রিবার্থ
এবং কর্মবাদ বিশেষভাবে আলোচনা করা হয়েছে। বহুবার পরীক্ষায় এসেছে কোন উপনিষদে প্রথম পুনর্জন্মের তত্ত্ব অর্থাৎ ডক্ট্রিন অফ রিবার্থ এবং কর্মবাদ বিশেষভাবে আলোচনা করা হয়েছে। 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি বৃহদারণ্যক উপনিষদ, অপশন এ বৃহদারণ্যক উপনিষদ। বৃহদারণ্যক উপনিষদ হলো অন্যতম প্রাচীন ও বৃহত্তম উপনিষদ। এই উপনিষদে প্রথম আত্মা, পুনর্জন্ম ও কর্মের দার্শনিক তত্ত্ব প্রকাশ পায়। তাহলে এটা অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এরপরে আসছে 29 নম্বর প্রশ্ন। 29 নম্বর প্রশ্ন বলছে ঋগ্বেদে ব্রহ্মবাদিনী কাদের বলা হতো? বহুবার পরীক্ষায় আসা প্রশ্ন, ঋগ্বেদে ব্রহ্মবাদিনী কাদের বলা হতো? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? অপশন এ যারা সারা জীবন বেদ পাঠ ও আধ্যাত্মিক সাধনা করতেন তাদের ব্রহ্মবাদিনী বলা হতো। এক্সাম্পল কী হবে? লোপামুদ্রা, ঘোষা প্রমুখ। এরপরে আসছি 30 নম্বর প্রশ্ন। 30 নম্বর প্রশ্ন বলছে যে বৈদিক দর্শনের 6টি শাখা যাকে ষড়দর্শন বলা হয়, এর মধ্যে প্রাচীনতম দর্শন কোনটি এবং এর প্রবক্তা কে? ঠিক আছে, তাহলে বৈদিক দর্শনের 6টি শাখা যাকে ষড়দর্শন বলা হয়, এর মধ্যে প্রাচীনতম দর্শন কোনটি এবং এর প্রবক্তা কে? তাহলে 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে সাংখ্য দর্শন, যার প্রবক্তা হচ্ছেন কপিল মুনি, মহর্ষি কপিল। তাহলে উত্তর হয়ে যাচ্ছে কি অপশন বি সাংখ্য দর্শন, যার প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি কপিল। ঠিক আছে, তাহলে এরপরে আসছি আজকের 31 অর্থাৎ 31 নম্বর প্রশ্ন। এটা থাকছে হোমওয়ার্ক হিসাবে। যম ও নচিকেতার মধ্যকার বিখ্যাত আধ্যাত্মিক দার্শনিক কথোপকথনটি কোন উপনিষদে বর্ণিত আছে? ঠিক আছে, তাহলে যম ও নচিকেতার মধ্যে বিখ্যাত আধ্যাত্মিক দার্শনিক কথোপকথনটি কোন উপনিষদে বর্ণিত আছে? 4টে অপশন দেওয়া আছে, কট উপনিষদ বা কথা উপনিষদ, কেন উপনিষদ, প্রশ্ন উপনিষদ, আরেকটা আছে ইস উপনিষদ। এটা হোমওয়ার্ক হিসাবে থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, এবং তাছাড়া তোমরা অবশ্যই জানাবে যে 30টি প্রশ্নের মধ্যে তোমাদের স্কোর কত হচ্ছে সেটা অবশ্যই জানাবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ, এখানেই শেষ করছি এবং আশা করি আমরা প্রত্যেকটি ভিডিও এভাবে নিয়ে আসবো এবং তার প্রথমে অধ্যায়ভিত্তিক ভিডিও আসবে বা বিশ্লেষণ আসবে যে কোনো চ্যাপ্টারে, তারপরে সেই চ্যাপ্টার থেকে যে বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ মোস্ট রিপিটেড প্রশ্ন সেগুলিকে বাছাই করে নিয়ে আসা হবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবে এবং যারা সাবস্ক্রাইব করেছে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে, তো এখানে শেষ করছি। জয় হিন্দ।